নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, চুকার মানুষ খেকো। লাঠিয়া উপত্যকার মানুষ খেকো বাঘকে যে জায়গাটি নিজের নামটি ধার দিয়েছিল সে চুকা হল লাঠিয়া ও সারদা নদীর সঙ্গমস্থলের কাছে সারদা নদীর ডান পারে আন্দাজ 10 লাঙলি একটি ছোট গ্রাম। গ্রামটির উত্তর পশ্চিম কোণ থেকে একটি পথ দুভাগে ভাগ হয়ে যাবার আগে সিকিমাইল গেছে জঙ্গল জ্বলে সাপ হয়ে তৈরি একটি পথ ধরে। একটি পথ এক শৈলশিরায় সিধে উঠে গিয়ে থাক গ্রামে গেছে, অন্যটি তির্যক রেখায় পাহাড়গুলিতে উঠে ও সেগুলি পেরিয়ে গেছে চুকার লোকদের মালিকানাভুক্ত গ্রাম কোটকিন্দরিতে। 1936 সালের শীতকালে পরের পথটিতে একটি লোক দুটি বলদ নিয়ে যাচ্ছিল এবং যখন সে চুকার কাছে এসেছে একটি বাঘ সহসা দেখা দিল জঙ্গল জ্বলে সাপ হয়ে তৈরি পথটিতে। অতি প্রশংসনীয় সাহসে লোকটি বাঘটি ও বলদগুলির মধ্যে এসে দাঁড়ালো এবং লাঠি তুলে ও চেঁচিয়ে বাঘটিকে তাড়িয়ে দেবার চেষ্টা করল। তাদের অনুকূলে এই গণ্ডগোল সৃষ্টি হবার সুবিধা গ্রহণ করে বলদগুলি তৎক্ষণাৎ ছুটে গ্রামে পালালো এবং শিকার থেকে বঞ্চিত হওয়াতে বাঘটি এবার মনোযোগ দিল লোকটির উপর। বাঘটির মার মুখ ভাব দেখে শঙ্কিত হয়ে লোকটি দৌড়বে বলে ঘুরে দাঁড়ালো এবং যখন সে ঘুরছে বাঘটি তার উপরে ঝাঁপিয়ে পড়ল। লোকটির কাঁধে ছিল কাঠের ভারী লাঙল এবং চুকায় থাকার জন্য তার যে রসদ প্রয়োজন তার থলি ছিল ওর পিঠে। বাঘটি যখন লাঙল ও থলির ওপর নখদাঁতের ধার পরীক্ষা করছিল লোকটি ভারমুক্ত হয়ে গ্রামের দিকে দৌড় লাগালো ও ছুটতে ছুটতে সাহায্যের জন্য চেঁচাতে লাগলো। চিৎকার শুনে ওর আত্মীয় ও বন্ধুরা ওর সাহায্যে এগিয়ে এলো এবং আর নতুন কোনো ঘটনা ব্যতীতই ওই গ্রামে পৌঁছল। বাঘের একটা থাবায় তার ডান হাতটা কাঁধের কাছ থেকে কবজি পর্যন্ত চিরে গিয়ে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল। কয়েক সপ্তাহ বাদে টনকপুরের হাট থেকে ফিরতি পথে দুটি লোক কোটকিন্দরি যাবার খাড়াই পথে উঠছিল। তখন ওদের থেকে 50 গজ সামনে একটি বাঘ রাস্তাটি পার হয়। পথের কাছ থেকে সরে যাবার জন্যে বাঘটিকে সময় দিতে কয়েক মিনিট অপেক্ষা করে লোকগুলি ওদের পথে এগোলো এবং চলতে চলতে চেঁচাতে থাকল। বাঘটি কিন্তু সরে যায়নি এবং সামনের লোকটি ওকে ছাড়িয়ে এগোতেই ও তার উপর ঝাঁপিয়ে পড়ল। এই লোকটি বইছিল এক বস্তা গুড়। বস্তার অর্ধেকটা ছিল মাথায় আর অর্ধেকটা ঝুলছিল পিঠে। বাঘটির দাঁত বসল বস্তাটায় এবং লোকগুলির কোনো ক্ষতি না করে ও বস্তাটি নিয়ে পাহাড়ের গা ধরে নেমে গেল। এ পর্যন্ত ও যা যা পেল একটি লাঙল এবং এক বস্তা গুড়, সে বিষয়ে বাঘটির মনোভাব যে কি তার রেকর্ড নেই কোনো। তবে ধরে নেওয়া যেতে পারে ও যে যে শিকার পেল তাতে সন্তুষ্ট হয়নি, কেননা এখন থেকে ও সেই সব মানুষদের বেছে নিতে থাকলো যারা লাঙল অথবা বস্তায় ভারাক্রান্ত নয়। চুকা থেকে 3000 ফুট উচ্চে অবস্থিত থাকে পার্বত্য গ্রাম অনুপাতে বেশ বৃহৎ জনসংখ্যা আছে। গোর্খাদের আবির্ভাবের আগে যে চাঁদ রাজারা কুমায়ুন শাসন করতেন তারা বর্তমান মালিকদের পূর্বপুরুষদের ভরণ পোষণের জন্য থাকের জমি দেন এবং পূর্ণগড়ি মন্দিরসমূহের বংশানুক্রমিক তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন তাদের। সুফলা জমি ও মন্দিরগুলি থেকে রীতিমতো রোজগার থাকের জনসাধারণকে ভালো শক্ত সমর্থ বাড়ি তৈরিতে এবং গৃহপালিত পশুর বড় বড় পাল খড়িতে সহায়তা করেছে। 1937 সালের জুন মাসের গোড়ার দিকে একদিন থাকের 200 গজ পশ্চিমে 60টি পুরুষ ও 2টি বালক গ্রামের পশুপাল চড়াচ্ছিল।
সকাল 10টায় দেখা গেল যে কিছু পশু ফাঁকা জায়গা ছেড়ে জঙ্গলের দিকে ছটকে পড়তে শুরু করেছে এবং দুটি ছেলের একটিকে, বয়স তার 14, তাদের ফিরিয়ে আনতে পাঠানো হলো। পুরুষরা দিনের তাদের সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছিল। যে জঙ্গলে তখন সব পশুই ঢুকে পড়েছে সে জঙ্গলটি ঘিরে আছে ফাঁকা জমি। জঙ্গলে একটি কাকারের ডাক শুনে পুরুষদের ঘুম ভাঙল এবং দ্বিতীয় ছেলেটি, তারও বয়স 14, তাকে পাঠানো হলো পশুগুলি তাড়িয়ে বের করে আনার জন্যে। সে জঙ্গলে ঢোকার অল্প পরেই পশুগুলি ত্রস্তে পালায় এবং ওরা যখন গ্রামের পথে একটি উন্মুক্ত খাত পেরোচ্ছে, একটি গরুর ওপর লাফিয়ে পড়ল একটি বাঘ এবং 60টি পুরুষের একেবারে সামনে সেটিকে মেরে ফেলল। পশুগুলির ডাক এবং লোকদের হইহল্লায় গ্রামের লোকজনের হুঁশ হলো এবং খাতটির মুখোমুখি উঁচু জমিতে শীঘ্রই এক ভিড় জমল। এই লোকজনের মধ্যে ছিল দ্বিতীয় ছেলেটির মা, এক বিধবা, আর পুরুষরা ওর ছেলেকে ডাকছে শুনে কি ঘটেছে তা জানতে ও তাদের দিকে ছুটে গেল। পশুগুলি তাড়িয়ে বের করতে ওর ছেলে জঙ্গলে ঢুকেছে আর ফিরে আসেনি জেনে ও তার খোঁজে বেরিয়ে পড়ল। এই মুহূর্তে প্রথম ছেলেটির বাবা মা এসে হাজির হলো ঘটনার জায়গায় এবং ওরা যখন জিজ্ঞেস করল ওদের ছেলে কোথায়, একমাত্র তখনই 60টি পুরুষের মনে পড়ল তাকে ওরা সকাল 10টার পর দেখেনি। খাতের ধারে নিহত গরুটির কাছে যে বিশাল মানুষের জমায়েত হয়েছিল তারা অনুসরণ করল এবং সেই উদ্ভ্রান্ত জননী জঙ্গলে গিয়ে যেখানে বাঘ ওর ছেলেকে মেরে ফেলে রেখে গেছে তা দেখল এবং প্রথম ছেলেটির বাবা মা কাছের এক ঝোপের নিচে পেল তাদের নিহত খানিক খাওয়া ছেলেকে। এই ছেলেটির কাছেই ছিল একটি নিহত বাছুর। সেদিনের শোচনীয় ঘটনাবলীর যে বিবরণী পরে গ্রামবাসীরা আমাকে দেয়, আমার বিশ্বাস যে জমিতে পশুগুলি চড়ছিল তার মুখোমুখি জঙ্গলে ওত পেতেছিল বাঘটি এবং পুরুষদের অগোচরে বাছুরটি যখন জঙ্গলে ঢোকে বাঘটি তাকে মারে এবং ওটাকে সে নিয়ে যেতে পারার আগেই প্রথম ছেলেটি হয় অসাবধানে নয় কৌতূহলের বশে বাছুরটির কাছে যায় এবং সেও নিহত হয়। ঝোপের নিচে তাকে টেনে নিয়ে খানিক খায়। এরপর স্পষ্টতই বাঘটি বিকেল 4টে অবধি তার 2 মরি আগলে বসেছিল। তখন ফাঁকা জায়গায় কিনারের জলাশয়ে জল খেতে যাবার পথে একটি কাকার হয় মরি দেখে অথবা গন্ধ পেয়ে ডাকতে থাকে। এতে পশুগুলি ছোটকে জঙ্গলে গেছে বলে পুরুষদের হুঁশ হয় এবং দ্বিতীয় ছেলেটিকে পশুগুলি খেদিয়ে আনতে পাঠানো হয়। তার দুর্ভাগ্য, সে সিধে যায় সেই জায়গায় যেখানে বাঘটা তার মরিগুলো আগলে বসে আছে। দ্বিতীয় ছেলেটি মারা পড়ার সময়ে স্পষ্টতই পশুগুলি সাক্ষী ছিল। তারা তার উদ্ধারে সমবেত হয়। গরু ও মোষ উভয়কেই আমি এই কাজ করতে দেখেছি এবং ছেলেটির কাছ থেকে বাঘটিকে তাড়িয়ে দেবার পর তারা ছত্রভঙ্গ হয়ে ছোটে। মরিগুলো থেকে হটে যেতে বাধ্য হয়ে বাঘটি রেগে গিয়েছিল এবং সম্ভবত সে সময়ে যে গুঁতোটা সে খায় সেজন্যেও বাঘটি পলায়নকারী পশুদলের পিছু নেয় এবং প্রথম যেটিকে ধরতে পারে তারই উপর মেটায় প্রতিহিংসা। পশুপালটি সিধে গ্রামে ছুটে না গেলে ও হয়তো ওকে যারা আক্রমণ করেছিল তাদের একটিকে মেরেই সন্তুষ্ট থাকত না। এমনই এক উদ্ধার প্রচেষ্টার বেলা আমি একবার এক ক্রুদ্ধ বাঘের সঙ্গে ভীষণ যুদ্ধে 5টি মোষের পুরো দলকে প্রাণ হারাতে দেখেছিলাম। বাঘটি সে দলের একটিকে মেরেছিল এবং আর 4টি বীর হৃদয় পশু তাকে আক্রমণ করে এবং তাদের শেষটি মারা না পড়া অবধি লড়াই চালায়। সেই লড়াইয়ে বাঘটি স্পষ্টতই দারুণ জখম হয়, কেননা যখন রণক্ষেত্র ছেড়ে যায় তখন সে রক্তের নিশানা রেখে গিয়েছিল। একই দিনে সেই 2টি মানুষ ও 2টি পশু নিধন বাইরে থেকে যা অনাবশ্যক মনে হবে তা প্রথম মরির বেলা বাঘটিকে বিরক্ত করার পরিণতি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এতে নৈনিতাল ও আলমোড়া জেলায় বিরাট হইচই পড়ে যায় এবং বাঘটিকে মারবার জন্যে
সব রকম চেষ্টা চালানো হয়। মুড়ি সামনে রেখে মাচায় বহুবার বসেন জেলা আধিকারিকরা। দুর্ভাগ্যক্রমে শুধু ছররা গুলিতে যদিও দুবার বাঘটি আহত হয়, তবু সে মানুষ শিকার করে চলতেই থাকে এবং দুর্ভাগ্য থাক গ্রাম থেকে আরও একটি মানুষ প্রাণ হারায়। থাকের 200 গজ ওপরে আছে একটি গমের ক্ষেত। এই ক্ষেতের ফসল কাটা হয়ে গিয়েছিল এবং দুটি ছেলে কয়েকটি পশু চড়াচ্ছিল কাটা গমের ক্ষেতে। ছেলে দুটির বয়স 10 ও 12। তারা অনাথ, সহোদর। নিরাপত্তার কারণে তারা বসেছিল ক্ষেতের মধ্যিখানে। গ্রাম থেকে ক্ষেতের দূরতর প্রান্তটিতে একটি পাতলা ঝোপঝাড়ের বেড়া। সেখান থেকে পাহাড়টি সিধে খাড়াইয়ে উঠে গেছে 1000 ফুট এবং পাহাড়ের যে কোনো জায়গা থেকে ফাঁকায় বসে থাকা ছেলে দুটি চোখে পড়বার কথা। বিকেলের দিকে একটি গরু ছুটকে চলে যায় ঝোপগুলির দিকে এবং ছেলে দুটি একসঙ্গে থেকে গরুটিকে তাড়িয়ে খেতে ফিরিয়ে আনবার জন্য রওনা হলো। বড় ছেলেটি সামনে ছিল এবং সে যেমন একটি ঝোপ পেরিয়েছে, বাঘটি অপেক্ষায় ওত পেতেই ছিল। ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে ও নিয়ে চলে যায়। ছোট ছেলেটি গ্রামে পালায় ও একদল পুরুষের কাছে ছুটে গিয়ে কেঁদে তাদের পায়ে পড়ে। যখন ছেলেটি গুছিয়ে কথা বলতে সক্ষম হয়, ও তখন পুরুষদের বলে একটা বড় লাল জানোয়ার ওর ভাইকে নিয়ে গেছে। বাঘ ও জীবনে এই প্রথম দেখল। দ্রুত একটি তল্লাশি দল গঠিত হয় এবং অতি প্রশংসনীয় সাহসে মাইলখানেক ধরে গ্রামটির পূবে নিবিড় বনাচ্ছাদিত সুয়ারগড় গিরিখাত অব্দি রক্তের নিশানা অনুসরণ করা হয়। তখন রাত ঘনিয়ে আসছে, তাই দলটি থাকে ফিরে আসে। পরদিন কাছাকাছি গ্রামগুলির পুরুষদের সহযোগিতায় দিনভর তল্লাশি চালানো হয়, কিন্তু ছেলেটি বলতে পাওয়া যায় শুধু তার লাল টুপি এবং ছিন্ন ভিন্ন রক্তমাখা জামা কাপড়। এই হল চুকার মানুষ খেকোর শেষ নিহত মানুষ। যে বিপদের কারণে সাহসের উৎপত্তি সম্ভব হয়েছে, সে বিপদের অভিজ্ঞতা না হওয়া অবধি সাহসের সমঝদারি করা সম্ভব বলে আমি মনে করি না। যে অঞ্চলে এক মানুষ খেকো কার্যকলাপ চালাচ্ছে, সেখানে যারা কখনো বাস করেনি তারা এ ভাবতে পারে এক জননীর তার পুত্রকে খুঁজতে যাওয়া, দুটি ছেলের পশু চড়ানো, একদল লোকের একটি নিখোঁজ ছেলের সন্ধানে যাওয়া, এর মধ্যে সাহসের কিছু নেই। কিন্তু যে তেমন জায়গায় থেকেছে তার কাছে, যে নিবিড় অরণ্যভূমে এক ক্রুদ্ধ বাঘ আছে বলে জানে, সেখানে এক মায়ের প্রবেশ, দুটি ছোট ছেলের আত্মরক্ষার জন্য কাজ ঘেঁষে বসা, এক মানুষ খেকোর রেখে যাওয়া রক্তের নিশানা অনুসরণে একদল নিরস্ত্র লোকের যাত্রা, এগুলি এমন উচ্চমানের সাহসের কাজ যা সর্বশ্রেষ্ঠ প্রশংসার যোগ্য। চুকার মানুষ খেকো এখন লাঠিয়া উপত্যকার সকলের জীবন বিপর্যস্ত করছিল এবং নৈনিতাল, আলমোড়া ও গারোয়াল, ইবটসন এই 3টি জেলার ডেপুটি কমিশনার ইনচার্জ নিযুক্ত হবার পর ওর ডিভিশনকে এই উপদ্রব মুক্ত করার জন্য আমরা হাতে হাত মেলালাম। 1937 সালের এপ্রিলের এক দুরন্ত গরম দিনে বিকেলের গোড়ার দিকে ইবি, ওর স্ত্রী জিন এবং আমি বরমদেওয়ের ওপর অবস্থিত বুমে নামলাম মোটর বাস থেকে। অতি প্রত্যুষে আমরা নৈনিতাল থেকে রওনা হয়েছিলাম এবং হলদোয়ানি ও টনকপুর হয়ে মাথা থেকে পা অবধি ধুলো ভরিয়ে অদেখা কোমল সব জায়গায় বহু ব্যথার চিহ্ন বয়ে বুমে পৌঁছলাম দিনের তপ্ততম সময়ে। সারদা নদীর তীরের নরম বালিতে বসে 1 কাপ চা পান আমাদের মেজাজ শরীফ করতে সহায়তা করল এবং নদী তীরের সোজা পথ ধরে আমরা পায়ে হেঁটে রওনা হলাম থুলিগড়ে। সেখানে আগেভাগে পাঠিয়ে দেওয়া আমাদের তাঁবুটি ফেলা হয়েছিল। পরদিন সকালে প্রাতরাশের পর রওনা হয়ে আমরা গেলাম কালাধুঙ্গায়। সারদা গিরিখাতের পথে থুলিগড় ও কালাধুঙ্গার মধ্যবর্তী দূরত্ব 8 মাইল এবং পূর্ণগিরির পথে 14 মাইল। এই গিরিখাতটি
4 মাইল লম্বা এবং এক সময়ে এটির বুক দিয়ে গিয়েছিল একটি ট্রামওয়ে লাইন। আসলে এটি রেলপথ, কিন্তু কাঠ চালানির রেলপথকে তখন ট্রামওয়ে লাইন বলাই নিয়ম ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ধন্যবাদ জানাবার স্মারক উপহার হিসেবে নেপাল দরবার ভারত সরকারকে যে 10 লক্ষ কিউবিক ফুট শালকাঠ উপহার দেন, তাই সংগ্রহের কারণে জে.ভি. কোলিয়ার দুরারোহ পাহাড়ের গা ডাইনামাইটে ফাটিয়ে লাইনটি বসান। ট্রামওয়ে লাইনটি বহুদিন আগে পাহাড়ের ধস ও বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এই 4 মাইল উঠতে হলে ভালো রকম পাহাড়ে ওঠার জ্ঞান থাকা দরকার। সেখানে একটি ভুল পদক্ষেপ বা একবার ধরার জায়গা থেকে হাত পিছলে যাওয়া মানে ছিটকে শীতল নদীবক্ষে পড়া একেবারে সুনিশ্চিত। বিনা দুর্ঘটনায় আমরা গিরিখাতটি পেরোলাম এবং ওপরের মুখে, যেখানে কোলিয়ারের ট্রাম লাইন জঙ্গলে ঢুকেছিল, যেখানে বাড়ির আয়তনের এক পাথর নদীর ভেতরে ঢুকে এসেছে, সেখানে আটকে যাওয়া স্রোতে 2টি মাছ ধরলাম। কালাধুঙ্গাতে আমাদের সঙ্গে দেখা করে মানুষ খেকোটির সবচেয়ে টাটকা খবর জানাবার জন্যে আগেই পাটোয়ারিদের এবং ও অঞ্চলে কর্মনিরত বনরক্ষীদের খবর দেওয়া হয়েছিল। আমাদের আগমনের জন্যে অপেক্ষমান 4টি লোককে পেলাম আমরা বারলোয়, এবং তারা যে খবর দিল তা বেশ উৎসাহজনক। গত কয়েকদিনে কোনো মানুষ মারা পড়েনি। 3 দিন আগে থাক গ্রামে বাঘটি একটি বাছুর মেরেছে এবং গ্রামের কাছাকাছি সে আছে বলে জানা গেছে। কালাধুঙ্গা হল ধীরে উঁচু হয়ে যাওয়া লম্বা কোনাটে এক উপদ্বীপ, মোটামুটি 4 মাইল লম্বা ও 1 মাইল চওড়া। 3 দিকে সারদা নদীতে বেষ্টিত, চতুর্থ দিকে 5000 ফুট উঁচু এক শৈলশিরার প্রাচীর। 3 কামরা ও একটি চওড়া বারান্দা সংবলিত বাংলোটি পূবমুখ এবং উপদ্বীপটির উত্তর অথবা উচ্চতর সীমান্তে ওটি অবস্থিত। দূরের পর্বতমালার ওপর দিয়ে যখন সূর্য ওঠে ও কুয়াশা মেলাতে থাকে, তখন বারান্দা থেকে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, কল্পনায় মনকে আনন্দ দেবার মতো যে সব দৃশ্যের কথা ভাবা সম্ভব, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক দৃশ্য। সিধে সামনে সারদা নদীর ওপারে এক প্রশস্ত উন্মুক্ত উপত্যকা নেপালের অভ্যন্তরে ঢুকে গেছে। তার দুদিকের পাহাড় নিবিড় অরণ্যে ঢাকা এবং মরকত সবুজ সরঘাস দুতীরে নিয়ে নদীটি এঁকে বেঁকে চলে গেছে উপত্যকা দিয়ে। যতদূর চোখ চলে কোনো জনবসতি চোখে পড়ে না এবং বাংলা থেকে বাঘ ও অন্যান্য প্রাণীদের যে ডাক শোনা যায়, তা থেকে অনুমানে মনে হয় উপত্যকাটিতে প্রচুর বন্যপ্রাণী আছে। এই উপত্যকা থেকেই কোলিয়ার 10 লক্ষ কিউবিক ফুট শালকাঠ সংগ্রহ করেছিলেন। কালাধুঙ্গায় আমরা একদিন রইলাম এবং আমাদের লোকজন যখন তাঁবু ফেলতে ও ক্যাম্পের ব্যবস্থা করতে চুকা রওনা হয়ে গেল, আমরা মাছ ধরলাম, অথবা সঠিক বলতে হলে ইবটসনরা মাছ ধরল এবং আমি পাড়ে বসে দেখলাম। আগের রাতে আমি ম্যালেরিয়ায় পড়েছিলাম বিছানায়। ইবটসনরা মাছ ধরার সুতো ছুঁড়ে দিয়ে মাছ ধরতে ওস্তাদ। বাংলোর নিচের বিক্ষুব্ধ জলরাশি থেকে উপদ্বীপের কোণবিন্দু অবধি প্রায় 500 গজের জলবিস্তার ওরা 1 ইঞ্চি স্পুন দিয়ে আতিপাতি খুঁজে একটিও মাছের হদিশ পেল না। উপদ্বীপের কোণবিন্দুর উল্টো মুখে নেপাল উপত্যকা দিয়ে বয়ে আসা ছোট্ট নদীটি সারদা নদীর সঙ্গে মিলিত হয়। এখানে সারদা নদী চওড়া ও অগভীর হয়ে যায় এবং একটি বড় জলাশয়ে প্রবেশ করার আগে 200 গজ ধরে বয়ে যায়। এই প্রবাহের গোড়ার দিকের মুখে নদীর বেশ মাঝখানে ইবিওর প্রথম মাছটি গাঁথল। একটি 8 পাউন্ড ওজনের মাছ। ক্রমে তীরের কাছে খেলিয়ে এনে পাড়ে তোলার আগে ওই সরু সুতোয় ওটাকে যত্ন করে কায়দা করা দরকার হয়ে পড়েছিল। সকল উৎসাহী মেছুরেরা অন্য মেছুরেদের সকল আউটডোর স্পোর্টের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এই মাছ ধরায় রত হতে দেখে আনন্দ পায়। আমার কথা বলতে পারি, আমি নিজে মাছ ধরলেও যা
অন্য একজনকে মাছ ধরতে দেখলেও তেমনই আনন্দ পাব। বিশেষ যখন মাছ গেঁথেছে এবং পা রাখবার জায়গাটি হরহরে এবং নদী খরস্রোতা সার দেয়, যা সর্বদাই হয়ে থাকে। ইবিওর মাছটি মারবার অব্যবহিত পরেই জিন একটি মাছ গাঁথল। ও মাছ ধরছিল তীর থেকে 30 গজ ভেতরে বিক্ষুব্ধ জলে। ওর রিলে ছিল মাত্র 100 গজ সুতো এবং মাছটি আবদ্ধ জলের দিকে ছুটবে, সুতোটা ছিঁড়ে দেবে। এই ভয়ে মাছটিকে খেলাতে খেলাতে ও পিছন পানে হাঁটতে চেষ্টা করতে গিয়ে পা হরকালো এবং একটি দীর্ঘায়িত মিনিট সময়কাল ধরে এক পায়ের আঙুল এবং ছিপের ডগাটুকুই ওর দেখা গেল। আপনি স্বভাবতই ধরে নিচ্ছেন যে সাম্প্রতিক ম্যালেরিয়ার আক্রমণ ভুলে গিয়ে আমি ওর উদ্ধারে ছুটে গেলাম। ঘটনা হলো, আমি তেমন কিছুই করলাম না। পাড়ে বসে বসে হাসলাম শুধু, কেননা জল সমাধি থেকে এবারসনদের একজনকেও উদ্ধারের চেষ্টা একটি জলভূতরকে জলে ডোবা থেকে বাঁচাবার চেষ্টার মতোই নিরর্থক হতো। দীর্ঘ এক প্রবল ধস্তাধস্তির পর জিন সোজা উঠে দাঁড়ালো, পাড়ে পৌঁছে ওর মাছটিকে মারল। সেটির ওজন 6 পাউন্ড। ও সেটি মারতে না মারতেই ইবি দূরে সুতো ছুঁড়তে গিয়ে যে পাথরের ওপর দাঁড়িয়েছিল তা থেকে পিছলে পড়ে গেল এবং ছিপ টিপ সব শুদ্ধ জলের নিচে তলিয়ে গেল। প্রবাহের তলের জলাশয়ের তলসীমা থেকে নদীটি ডান দিকে মোড় নিয়েছে। নদীর এই বাঁকের যেদিকে নেপাল, সেখানে দাঁড়িয়ে আছে এক মহাকায় শিমুল গাছ। একজোড়া উৎকর্ষ পাখি বহু বছর ধরে সেখানে বাসা বেঁধে আছে। পাখিদের পক্ষে এই গাছটি এক আদর্শ বাসা বাঁধার জায়গা, কেননা এটি শুধু নদীর বিস্তারিত দৃশ্যের মুখোমুখি আছে তাই নয়, এর গুড়ির সঙ্গে সমকোণে যে বড় বড় ডাল বেরিয়েছে, উৎকর্ষদের পিছিল শিকার রাখবার ও খাবার টেবিল বিশেষ সেগুলো। গত বছর বর্ষার বন্যাপার ধসিয়ে প্রাচীন গাছটি ভাসিয়ে নিয়ে গেছে এবং নদী থেকে 100 গজ দূরে জঙ্গলের কিনারায় দণ্ডায়মান একটি দীর্ঘ শিশম গাছে উৎকর্ষরা বেঁধেছে নতুন বাসা। প্রবাহটি স্পষ্টতই উৎকর্ষদের প্রিয় মাছ শিকারের জায়গা এবং মাদিটি যখন বাসায় বসেছিল, মদ্দাটি এবারসনদের মাথার ওপর দিয়ে সামনে ও পিছনে উড়ে উড়ে যাচ্ছিল। অবশেষে এই বেফায়দা ব্যায়ামে ক্লান্ত হয়ে ও নদীর আরও আগে এগোলো। সেখানে কয়েকটি খানিক ডুবে থাকা পাথর জলের ওপর মাথা জাগিয়ে এক ছোট্ট প্রবাহ রচনা করেছে। এখান দিয়ে যে মাছ যাচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। 1 ডজনবার ঝুঁকি নিল উৎকর্ষটি, ডানা মুড়ে ভারী কোনো পদার্থের মতো পড়ল নিচে এবং জল ছোঁয়ার আগে ডানা ছড়িয়ে লেজ দিয়ে নিজেকে সামলে নিল। ডানা ঝাপটে ওপরে উঠল, আবার ঝাঁপ দেবে বলে। অবশেষে তার অধ্যবসায়ের পুরস্কার মিলল। ওর ঠিক নিচে জলের ওপর উঠে এসেছিল এক অসতর্ক মাছ এবং এক মুহূর্ত না থেমে ও সমান উড়াল থেকে বাতাসে 100 ফুট বিদ্যুৎ গতিতে ঝাঁপ দিল এবং বিক্ষুব্ধ জলরাশির গভীরে ডুব দিল। ওর সূচের মতো তীক্ষ্ণ, ইস্পাতের মতো কঠিন নখে শিকার পাকড়ালো ঠিকই, কিন্তু ও যেমনটি ভেবেছিল তার চেয়ে শিকারটি স্পষ্টতই আরও ভারী। বারবার এলোপাথারি ডানা ঝাপটে ও বাতাসে ভেসে উঠতে চেষ্টা করল, আবার নিচে নেমে জল ছুল বুকের পালকে। সেই সংকটের মুহূর্তে নদী খেপিয়ে এক ঝাপটা বাতাস উঠে ওর সহায়তায় বয়ে না এলে ওকে মাছটা ছেড়ে দিতে হতো বলেই আমার বিশ্বাস। বাতাসটা ওকে ছুঁতেই ও নদীর ভাটির দিকে গেল। এক শেষ ও মরিয়া চেষ্টায় মাছটি তুলে ফেলল জল থেকে। ও যেদিকে চলেছে এখন, বাসা তার উল্টো দিকে, কিন্তু এখন ফেরা অসম্ভব। তাই নামবার মতো এক বিশাল পাথরের চাই পাড়ের ওপর দেখে নিয়ে সেদিকে সিধে উড়ে চলল। আমি একাই উৎকর্ষটিকে লক্ষ্য করছিলাম এমন নয়, কেননা ও সে পাথরে নামতে না নামতেই নদীর যে পাশে নেপাল, সেদিকে যে মেয়েটি কাপড় কাচ্ছিল সে উত্তেজিত হয়ে চেঁচালো এবং তার মাথার ওপরকার উঁচু পাড়ে এসে দেখা দিল একটি ছেলে। যেখানে মেয়েটি কাপড় কাচ্ছে, চড়া উতরাইয়ে সেখানে নেমে এসে
ছেলেটি যা শুনবার শুনে নিল এবং বড় বড় আলগা পাথর ছড়ানো পার ধরে এমন জোরে ছুটল যে প্রতি পদে ওর ঘাড় আর হাত পা এই ভাঙে তো সেই ভাঙে। উৎকৃষ্টি তার শিকার নিয়ে যাবার কোনো চেষ্টাই করল না এবং ছেলেটি সে পাথরে পৌঁছতেই ও বাতাসে উঠে পড়ল, পাক দিতে থাকল তার মাথার কাছে। ছেলেটা তখন মাছটা তুলে ধরেছে মেয়েটিকে দেখাবার জন্যে। দেখে মনে হলো মাছটার ওজন হবে 4 পাউন্ড। তারপর কিছুক্ষণ আমি উৎকৃষ্টিকে আর দেখিনি। আবার যখন তাকে দেখলাম তখন আমরা লাঞ্চ শেষ করেছি। ছেলেটি যে মাছটা ওকে নিতে দিল না সেটিও যেখানে ধরে সেই জলপ্রবাহের ওপরে চক্কর দিয়ে উড়েছিল ও। সদাই একই উচ্চতায় থেকে সামনে ও পেছনে উড়তে থাকল ও। তারপর ঝুঁকি নিল, পড়ল 50 ফুট, আবার ঝুঁকি নিল, পড়ল সিধে জলের মধ্যে। এবারও যে মাছটি ধরল সেটি আগের চেয়ে হালকা, একটি কালবাউস, আন্দাজ 2 পাউন্ড ওজনের। অনায়াসে পাখিটি তুলে ফেলল জল থেকে এবং বায়ুচাপ যাতে কম লাগে তাই সেটিকে টর্পেডোর মতো সিধে করে ধরে উড়ে চলল ওর বাসার দিকে। ওর কপাল সেদিন মন্দ, কেননা যতটা পথ যেতে হবে তার সবে অর্ধেকটা গেছেও। এমন সময়ে আকারে ও ওজনে ওর দ্বিগুণ একটি মাছ মারাল উড়ে এলো পেছন থেকে, দ্রুত ধরে ফেলল ওকে। উৎকৃষ্টি ওকে আসতে দেখল এবং যেতে যেতে ডান দিকে একটুখানি হেলে উড়ে চলল জঙ্গলের দিকে, গাছের ডালপালার মধ্যে ওর পশ্চাধাবনকারীকে এড়াবে বলে। এই কলাকৌশলের উদ্দেশ্য বুঝে মাছ মারালটি এক সক্রোধ চিৎকার দিল এবং ওড়ার বেগ বাড়িয়ে দিল। নিরাপদ আশ্রয়ে পৌঁছতে আর মোটে 20 গজ বাকি, কিন্তু এবারও দারুণ ঝুঁকি নেওয়া হয়ে যায় এবং একেবারে যথাসময়ে উৎকৃষ্টি কালাবাউসটি ছেড়ে দিয়ে নিজেকে ছুড়ে দিল বাতাসে। মাছটা 1 গজও পড়েনি, তার আগেই মাছ মারালটি সেটি ধরে নিল এবং অপূর্ব লীলাময় ছন্দে ঘুরে গিয়ে যেদিক থেকে এসেছিল নদীর সেই উজানের দিকে চলে গেল। যেমনটি ভেবেছিল, লুঠের মাল নিয়ে পালানো ওর পক্ষে তত সোজা হলো না, কেননা ফিরতি পথে ও অল্প দূরেই গেছে। তখন উৎকৃষ্টির উচ্ছিষ্ট খেয়ে বাঁচত যে কাকজোড়া, তারা ওকে তাক করে ছুটল। বাধ্য হলো জঙ্গলে ছুটতে, তা কাকদের এড়াবার জন্যও বটে। জঙ্গলের কিনারে যেতে কাক দুটো পিছু ফিরল এবং মাছ মারালটি সবে সকলের চোখের আড়াল হয়েছে তখনই শূন্য থেকে এসে পড়ল 2টি খয়েরি ঈগল। মাছ মারালটি যে পথে গেছে ঠিক সেই পথে ছুটে চলল অবিশ্বাস্য দ্রুত গতিতে। আমার খুবই দুঃখ যে আমি এ পিছু নেওয়ার শেষটা দেখিনি। আমি যতক্ষণ দেখি কোনো পাখিটাই জঙ্গল ছেড়ে ওপরে উঠে গিয়ে ওড়েনি, তাই সন্দেহ হয় মাছ মারালটি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি সময়কাল ধরে রেখেছিল মাছটিকে। মাত্র একবার আমি এর চেয়েও চিত্তাকর্ষক এক পেছু নেওয়া দেখেছি। সেবার আমি ঘাসের ভেতর দিয়ে 18টি হাতির এক ষাঁড় নিয়ে যাচ্ছিলাম কৃষ্ণ তিতির শিকারে। 10 জনের ছিল বন্দুক আর 5 জন দর্শক বসেছিলেন হাতির পিঠে। তখন দেখেছিলাম এক চড়ুইবাজের হাত থেকে একবারও মাটি না ছুঁয়ে একটি পিণ্ডা পাখিকে পালাতে। প্রথমটি ওটাকে আমাদের হাতির লাইনের ঠিক সম্মুখে মারে। প্রথমে মরা পাখিটা কেড়ে নেয় এক লাল শিরবাজ, তারপর এক মধুবাজ, অবশেষে একটি বাজ ছোট্ট পাখিটাকে আস্ত গিলে ফেলে। ফেব্রুয়ারির সেই সকালে আমার সঙ্গে যে বন্দুকধারী ও দর্শকরা ছিলেন তাদের কেউ এই অধ্যায়টি পড়লে ঘটনাটি মনে করতে পারবেন। এটি ঘটেছিল রুদ্রপুর ময়দানে। পরদিন সকালে তাড়াতাড়ি প্রাতরাশ সেরে আরামে 5 মাইল হেঁটে আমরা চলে গেলাম কালাধুঙ্গা থেকে চুকা। দিনটি ছিল মাছ শিকারীদের স্মৃতিতে দীর্ঘকাল বেঁচে থাকার মতো এক ঝলমলে দিন। রোদটি মিঠে কড়া, উত্তর দিক থেকে বইছে শীতল বাতাস। একপাল মাছের পোনা চলেছে স্রোত উজিয়ে। নদীতে বড় বড় মাছ বোঝাই,
শুধু ধরার অপেক্ষা। হালকা ছিপে মাছ ধরতে গিয়ে আমরা অনেক রোমাঞ্চকর লড়াই করেছিলাম। সবগুলো আমরা জিতিনি, তবে সারাদিনে আমরা যা মাছ ধরেছিলাম তা আমাদের ক্যাম্পের 30 জন লোকের পক্ষে যথেষ্ট। মানুষ খেকুটির বিরুদ্ধে অভিযানে আমাদের সহায়তা করতে এবং আরও মানুষের প্রাণ বিনাশ বন্ধ করার চেষ্টায় বাঘের টোপ হিসেবে ব্যবহার করার জন্যে আগেই টনকপুর থেকে 6টি তরুণ মদ্দা মোষ পাঠানো হয়েছিল আমাদের। আমরা চুকায় পৌঁছবার পর আমাদের বলা হয় যে মোষগুলিকে 3 রাত ধরে বেঁধে রাখা হচ্ছে বাইরে, এবং যদিও কয়েকটির কাছে এক বাঘের থাবার ছাপ দেখা গেছে, কিন্তু একটিও মারা পড়েনি। পরের 4 দিন ধরে আমরা ভোরবেলা মোষগুলি দেখতে গেলাম। দিনে চেষ্টা করলাম বাঘটির সঙ্গে যোগাযোগ করতে। মোষগুলি বাইরে বাঁধছিল যে লোকরা, তাদের সঙ্গে গেলাম সন্ধ্যায়। 5ম দিনে আমরা দেখলাম থাকে যে জঙ্গলে 2টি ছেলে প্রাণ হারিয়েছিল তার কিনারায় যে মোষটিকে আমরা বেঁধেছিলাম সেটি এক বাঘের হাতে মারা পড়েছে ও তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটি ভেবেছিলাম তেমনটি মরিটিকে ঘন বনে নিয়ে না গিয়ে বাঘটি ওটাকে নিয়ে গেছে একটি ফাঁকা জমি পেরিয়ে একটা পাথুরে গোল টিলার ওপর। সে হয়তো এটা করেছে মাচানের কাজ দিয়ে যাবার পথটা এড়াবার জন্যে। এই মাচান থেকে আগে 2বার তাকে গুলি করা হয়েছে, সম্ভবত সে তাতে আহতও হয়েছে। সামান্য পথ মোষটিকে টেনে নেবার পর ওর শিং দুটো পাথরের মাঝে আটকে যায় এবং তা ছাড়াতে না পেরে মরির পেছন দিক থেকে সামান্য কয় পাউন্ড মাংস খেয়ে বাঘটা ওটাকে ফেলে রেখে গেছে। কোন পথে বাঘটা গেছে তা ঘুরে দেখতে গিয়ে মরি এবং জঙ্গলের মাঝামাঝি এক মহিষ ডোবায় আমরা ওর থাবার ছাপ পেলাম। থাবার ছাপ দেখে বুঝলাম একটি বড় মদ্দা বাঘ হল মোষটির হত্যাকারী। জেলা কর্তৃপক্ষরা মনে করেছিলেন, জানি না কোন বিশ্বস্ত সূত্রে জেনেছিলেন কিনা, মানুষ খেকোটি এক বাঘিনী। গ্রামবাসীদের মহিষ ডোবার ছাপগুলো দেখাবার পর ওরা আমাদের বলল ওরা বিভিন্ন বাঘের থাবার ছাপে পার্থক্য করতে পারে না এবং ওরা জানে না মানুষ খেকোটি মদ্দা না মাদি, তবে ওরা জানে তার একটি দাঁত ভাঙা। ওদের গ্রামের কাছে মানুষে পশুতে যতটি মারা পড়েছে সব ক্ষেত্রে ওরা দেখেছে বাঘটির একটি দাঁত চামড়া আলতো ছুঁয়ে গেছে, চামড়া ভেদ করেনি। এ থেকে ওরা সিদ্ধান্ত করেছে বাঘটির একটি কুকুর দাঁত ভাঙা। মরিটি থেকে 20 গজ দূরে একটি জাম গাছ। পাথর দুটির মাঝখান থেকে মরিটি টেনে বের করবার পর গাছের যে একমাত্র ডালে বসা সম্ভব তা থেকে মরিটিকে দেখার পথে যে কয়টি সরু ডাল ব্যাঘাত সৃষ্টি করছিল সেগুলো ভেঙে ফেলার জন্যে একটি লোককে গাছে চড়ালাম আমরা। গোল পাথরটির ওপর এই নিঃসঙ্গ গাছটি আশপাশের জঙ্গল থেকে পুরোই চোখে পড়ে, এবং যদিও লোকটি পরম সতর্কে গাছে চড়ে ডালগুলি ভাঙে, তবুও আমার ধারণা যে বাঘ ওকে দেখেছিল। তখন সকাল 11টা, তাই দুপুরের আহারের জন্যে আমাদের লোকজনদের গ্রামে ফেরত পাঠিয়ে আমি এবং ইবি রোদ থেকে আড়াল পাবার মতো একটি ঝোপ বেছে নিলাম এবং দিনের তাতের সময়টা কথা কয়ে কাটালাম আর ঝিমোলাম। 2:30-এর সময়ে আমরা যখন পিকনিক লাঞ্চ খাচ্ছি, যেখানে মোষটি নিহত হয়, জঙ্গলের সেই কিনারে কিছু কালিজ পাখি বিচলিতভাবে কিচিরমিচির জুড়ল এবং তাদের ডাক শুনে আমাদের লোকজন গ্রাম থেকে ফিরে এলো। বাঘের মনোযোগ আকর্ষণ করে ইবি এবং ওর সাহসী সঙ্গী শ্যাম সিং যখন জঙ্গলের সেই জায়গাটিতে গেল যেখানে কালিজগুলোর ডাক ছিল, তখন আমি নিশ্চুপে জামগাছে উঠে পড়লাম। আমাকে গুছিয়ে বসার জন্যে কয়েক মিনিট সময় দিয়ে ইবি ও শ্যাম সিং জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং চুকায় আমাদের ক্যাম্পে ফিরে গেল। আমার 2 জন লোক রয়ে গেল থাকে। ইবি চলে যাবার অব্যবহিত পরে কালিজগুলি আবার ডাকতে শুরু করে এবং একটু বাদে ডাকতে থাকে একটি কাকার। বাঘটা নিশ্চয়ই এখন চলছে, কিন্তু সূর্য না ডুবলে, গ্রামটি রাতের মতো নিশ্চুপ না হলে ওই ফাঁকা জায়গা পেরিয়ে ওর মরির কাছে আসার আশা ক্ষীণ। প্রায় 15 মিনিট ধরে বা তারও বেশিক্ষণ ডাকলো কাকারটি, তারপর
থেমে গেল একদম। আর তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত বাঘের কথা বলতে গেলে অজস্র পাখির স্বভাব কাকলি ব্যতিরিকে জঙ্গল ছিল নীরব। শারদা নদীর সুদূরবর্তী পার্শ্বে নেপাল গিরিমালা থেকে অস্তমান সূর্যের রক্তাভা মিলিয়ে গেল। গ্রামের কোলাহল থেমে এলো। তখন মহিষডোবার দিকে একটি কাকা ডাকল। মরি ছেড়ে যাবার সময়ে যে পথে গিয়েছিল সেই পথেই ফিরছে বাঘ। আমার সামনে একটা সুবিধা মতো ডালের ওপর আমার রাইফেলটি রাখা ছিল। বাঘটা যখন আসবে তখন একটা মাত্র কাজ আমায় করতে হবে, তা হচ্ছে ঝুঁকে পড়ে রাইফেলের বাটটা চেপে ধরা। মিনিটের পর মিনিট কাটল। আমার বয়সের সঙ্গে যুক্ত হলো 100 মিনিট। তখন পাহাড়ের ঢালে 200 গজ উঁচুতে একটি কাকার ডাকল এবং একটি গুলি ছুড়বার মতো সুযোগ, যা 10-এর মধ্যে একবার মিলবে ভেবেছিলাম, তা কমে গিয়ে 1000-এ একবারে দাঁড়ালো। এখন পরিষ্কার বোঝা গেল যে বাঘটি আমার লোকটিকে গাছের ডাল ভাঙতে দেখেছে। সূর্যাস্ত এবং এই শেষ কাকারটি ডাকার মাঝামাঝি সময়ে সে গাছটি ঠাউর করে দেখে গেছে এবং আমি যে গাছের উপর আছি সে দেখে চলে গেছে। তখন থেকে কিছুক্ষণ বাদে বাদে কাকার ও সম্বর ডাকতে থাকল, প্রতি ডাক আগেরটির চেয়ে কিছু দূরে। মাঝরাতে এই হুঁশিয়ারি ডাকগুলি থেমে গেল নিঃশেষে। অরণ্যে নামল সেই শান্তি ও বিশ্রামের নৈশ সময়, যখন বৈরিতা থেমে যায় এবং আরণ্য প্রাণী ঘুমোতে পারে শান্তিতে। অন্য যারা ভারতের অরণ্যে রাত কাটিয়েছেন তারাও এই বিশ্রাম প্রহর লক্ষ্য করে থাকবেন। বৎসরের ঋতু এবং চন্দ্রের কলা অনুযায়ী এতে সামান্য তারতম্য হয় এবং প্রকৃতির নিয়মে এর সময় হল মধ্যরাত থেকে ভোর 4টে। এই ঘণ্টাগুলির মধ্যকালে ঘাতকরা নিদ্রা যায় এবং যারা তাদের ভয়ে ফেরে তারা থাকে শান্তিতে। মধ্যরাত থেকে ভোর 4টে অবধি ঘুমোনো হয়তো মাংসাশী প্রাণীর স্বভাব ধর্ম, তবে প্রকৃতি এই কয়েক ঘণ্টাকে পৃথক করে রেখেছেন যাতে যারা প্রাণ ভয়ে ফেরে তারা স্বস্তি পায় ও শান্তিতে থাকে। এরকমটা ভাবতে আমি বেশি ভালোবাসি। দিনের বয়স তখন কয়েক মিনিট মাত্র হয়েছে। গাটে গাটে খিল ধরিয়ে আমি গাছ থেকে নেমে এলাম এবং যে থার্মোফ্লাক্সটি এবি অতীব বিবেচনায় এক ঝোপের নিচে পুঁতে রেখেছিল সেটি খুঁড়ে তুলে এক পেয়ালা চা খেতে থাকলাম। তার খুবই দরকার হয়ে পড়েছিল। অচিরে আমার 2 লোক পৌঁছে গেল এবং আমরা যখন ওটিকে শকুনের হাত থেকে বাঁচাবার জন্যে ডালপালা দিয়ে মরিটি ঢাকছি তখন 1/2 মাইল দূরে একটি পাহাড়ের ওপর বাঘটি 3 বার ডাকল। ক্যাম্প ফিরতে আমি যখন থাক দিয়ে চলেছি গ্রামের বুড়োরা আমার সঙ্গে দেখা করল এবং রাতের বিফলতার জন্যে আমাকে ভেঙে পড়তে বারণ করল। কেননা ওরা বলল ওরা গণনা করিয়েছে, প্রার্থনা জানিয়েছে, যদি আজ বাঘটা না মরে পরদিন, নয়তো তার পরদিন নির্ঘাত মরবে। গরম জলে স্নান এবং ভরপেট আহার আমাকে তাজা করে তুলল এবং বেলা 1টার সময়ে আমি আবার থাকে যেতে খাড়াই পাহাড়ে চললাম এবং সেখানে পৌঁছে জানলাম গ্রামের ওপরে একটি পাহাড়ে একটি সম্বর বহুবার ডেকেছে। একটি জ্যান্ত মোষের টোপ ফেলে বসবো বলে সেই উদ্দেশ্যে ক্যাম্প থেকে রওনা হয়েছিলাম এবং আমি যখন বাঘটির জন্য এক জায়গায় অপেক্ষা করছি ও যেন তখন অন্য জায়গায় না যায় সে বিষয়টি সুনিশ্চিত করবার জন্যে গত রাতে যে মরি নিয়ে বসেছিলাম তার কাছে অনেক খবরের কাগজ পেতে দিয়েছিলাম। জঙ্গলের মধ্য দিয়ে একটি বহু ব্যবহৃত গোপথ আছে। গ্রামবাসীরা বলল সেখানেই সম্বরটি ডেকেছে। এই পথের পাশে একটি গাছে আমি একটি দড়ির আসন ঝুলিয়ে দিলাম এবং গোপথের ওপর একটি শেকড়ে বাঁধলাম মোষটিকে। বেলা 3টে আমি গাছে চললাম এবং 1 ঘণ্টা বাদে উপত্যকার সুদূর পার্শ্বাঞ্চলে 1000 গজ দূরে প্রথমে একটি কাকার ও পরে একটি বাঘ ডাকল। মোষটিকে প্রচুর তাজা ঘাসের খোরাক দেওয়া হয়েছিল
এবং ওর গলায় আমি যে ঘণ্টা বেঁধে দিই সারা রাত ও সেটি বাজাতে থাকলো, কিন্তু তা বাঘকে টেনে আনতে পারল না। সকালে আমার লোকজন আমার জন্য এলো এবং ওরা আমাকে বলল, যে গভীর গিরিখাতে ছেলেটির লাল টুপি ও ছেঁড়া জামাকাপড় পাওয়া যায়, যার নিচের কিনারে গ্রামবাসীদের অনুরোধে আমরা একটি মোষ বেঁধে দিই, রাতে সেখানে কাকার ও সম্বর ডেকেছে। যখন চুকাতে ফিরলাম দেখলাম ভোরের আগে ইবি ক্যাম্প থেকে চলে গেছে। আগের সন্ধ্যায় দেরি করে খবর এসেছে যে লাঠিয়া উপত্যকায় ৮ মাইল দূরে একটি বাঘ একটি বলদ মেরেছে। বাঘের দর্শন মাত্র না পেয়ে ও মরি নিয়ে সারা রাত বসে থাকে এবং পরের সন্ধ্যার শেষের দিকে ফিরে আসে ক্যাম্পে। জ্যান্ত মুষ্টি নিয়ে আমি গাছে রাত কাটাবার পর জিন ও আমি প্রাতরাশ খাচ্ছিলাম। তখন আমাদের বাকি ৫টি মোষ বাইরে বাঁধতে নিযুক্ত লোকগুলি খবর পেশ করতে এলো। আগের রাতে আমার লোকজন যে গিরিখাতে সম্বর ও কাকারকে ডাকতে শুনেছিল তার নিচের কিনারে বেঁধে রাখা মোষটি নিখোঁজ। আমাদের যখন এই খবর দেওয়া হচ্ছে তখন ডিভিশনাল ফরেস্ট অফিসার ম্যাকডোনাল্ড এলেন। তিনি সেদিন কালাধুঙ্গা থেকে চুকায় ক্যাম্প সরাচ্ছেন। বললেন, যেখানে আমাদের মোষগুলির একটি বেঁধে রাখা হয়েছে বলে তিনি ধরে নিয়েছেন, তেমন একটি গিরিখাতের নিচের কিনারে তিনি একটি বাঘের থাবার ছাপ দেখেছেন। ম্যাক বললে, এর আগে একবার যখন থাকে এসেছিল ও মানুষ খেকোটিকে গুলি করতে চেষ্টা করেছিল, আর থাকে ও যে থাবার ছাপ দেখেছিল এই ছাপগুলো ঠিক তারই মতন। ব্রেকফাস্টের পর জিন ও ম্যাক গেল নদীতে মাছ ধরতে, আর নিখোঁজ মোষটির কী হয়েছে দেখতে চেষ্টা করব বলে আমি গেলাম শ্যাম সিংয়ের সঙ্গে। ছেঁড়া দড়ি এবং বাঘটির থাবার ছাপ ব্যতীত মোষটি যে নিহত হয়েছে তার কোনো চিহ্ন নেই দেখার মতো। যাই হোক, চারপাশে চেয়ে আমি দেখতে পেলাম যেখানে মোষের একটি শিং মাটিতে ঘষেছে সেখান থেকে শুরু হয়েছে এক সুস্পষ্ট রক্তের নিশানা। মোষটিকে মারার পর বাঘটি দিশা হারিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। না, ওর খোঁজ নিশানা লুকোতে চেষ্টা করছিলেও আমি জানি না, কেননা বহু মাইল পথ মরিটিকে অতি দুর্গম জায়গা দিয়ে নিয়ে যাবার পর ও সেটিকে ফিরিয়ে নিয়ে এসেছে সেই একই গিরিখাতে, যেখান থেকে যেতে শুরু করেছিল তার ২০০ গজ দূরে। এই বিন্দুতে পৌঁছে গিরিখাতটি সংকীর্ণ হয়ে প্রায় ১০ ফুট চওড়া এক বোতলের গলার আকারে পর্যবসিত হয়েছে। বাঘটি হয়তো ওই সরু গলা আকারের জায়গাটির সুদূর পার্শ্বাঞ্চলে মরি নিয়ে বসে আছে, এবং যেহেতু এর জন্যে পুরো রাত বসে থাকা আমার উদ্দেশ্য, বসার আগে যারা মাছ ধরছিল তাদের কাছে চলে গিয়ে ওদের লাঞ্চে ভাগ বসানো স্থির করলাম। পেটের খিদে মিটিয়ে শ্যাম সিং এবং মাছ ধরার দল থেকে ধার নেওয়া ৩টি লোকসহ আমি ফিরে এলাম, কেননা যদি মরিটি খুঁজে পাই এবং ওটার সামনে বসি, ক্যাম্পে একা ফিরে যাওয়া শ্যাম সিংয়ের পক্ষে নিরাপদ হবে না। 4টি লোককে পেছনে ফেলে যথেষ্ট এগিয়ে হেঁটে আমি দ্বিতীয়বার সেই বোতলের গলা সদৃশ স্থানে পৌঁছলাম। আর যেই পৌঁছেছি বাঘটি গড়গড় করতে শুরু করল। এখানে গিরিখাতটি খাড়াই এবং আলগা পাথরে বোঝাই, এবং বাঘটি গড়জাচ্ছে ঝোপের আড়াল থেকে আমার সম্মুখে প্রায় সিধে সিধে ২০ গজ দূর থেকে। যে বাঘকে দেখা যাচ্ছে না খুব কাছ থেকে, তার গড়গড়ানি হল জঙ্গলের সবচেয়ে ভয় জাগানো আওয়াজ, এবং তা অনাধিকার প্রবেশকারীদের প্রতি আর কাছে না এগোবার অতি সুস্পষ্ট নির্দেশ। ওই আবদ্ধ জায়গায় বাঘটি যখন সব দেখতে পাচ্ছে, আর এগোনো হতো মূর্খতা। তাই লোকজনকে ফিরে যেতে ইশারা করে এবং তা করার জন্য তাদের মিনিট সময় দিয়ে আমি অতি ধীরে পেছন পানে হাঁটতে শুরু করলাম। কোনো জানোয়ারের সঙ্গে সংযোগ স্থাপনে যখন কেউ আগ্রহী নন, তার কাছ থেকে সরে যাবার একমাত্র নিরাপদ পন্থা এটি। যেই সেই ফারার জায়গাটি পেরিয়েছি, অমনি আমি ফিরে দাঁড়ালাম এবং শীষ দিয়ে লোকজনকে আসতে বলে গিরিখাতের ভাটিটি
আরও 100 গজ এগিয়ে ওদের সঙ্গে মিলিত হলাম। কোথায় বাঘ আছে আমি এখন তা সঠিক জানি। বেশ বিশ্বাস হলো তার সঙ্গে মোকাবিলা করতে আমি সক্ষম। তাই লোকজনের কাছে ফিরে গিয়ে আমি ওদের বললাম আমাকে রেখে ফিরে গিয়ে মাছ ধরিয়েদের দলে ভিড়তে। অত্যন্ত স্বাভাবিক কারণেই তারা এই কাজ করতে খুব ভয় পেল। আমি যেমন, তারাও তেমনই বিশ্বাস করছিল। যে বাঘের গড়গড়ানি এইমাত্র শুনেছে সেই মানুষ খেকো, এবং তারা আমার রাইফেলের ভরসা পেতে চেয়েছিল। আমি নিজে ওদের নিয়ে গেলে আমার 2 ঘন্টা নষ্ট হয়, এবং যেহেতু আমরা ছিলাম এক শাল বনে আর চড়ার মতো একটি গাছও দৃষ্টিসীমায় ছিল না, তাই বাধ্য হয়েই ওদেরকে আমার সঙ্গেই রাখতে হলো। খাড়াই বাবার বেয়ে উঠে আমরা গিরিখাটটি থেকে সোজা 200 গজ দূরে চলে গেলাম। এখানে আমরা বায়ে ঘুরলাম এবং 200 গজ এসেছি বোঝার পর আমরা আবার বায়ে ঘুরলাম, এবং যেখানে বাঘটিকে গড়গড় করতে শুনেছি তা থেকে 100 গজ ওপরে গিরিখাতেই ফিরে এলাম। অবস্থা ঘুরে গেছে এখন। অবস্থিতির সুবিধা এখন আমাদের হাতে। আমি জানতাম বাঘটা গিরিখাত ধরে নিচে নামবে না, কেননা মাত্র মিনিট আগে ওদিক পানে ও লোকজন দেখেছে, এবং ও গিরিখাত ধরে ওপরেও উঠবে না, কেননা তা করতে হলে আমাদের পেরিয়ে যেতে হয়। আমাদের দিকে পাড়টি 30 ফুট উঁচু এবং তলাটা ঝোপঝাড় শূন্য ফাঁকা। তাই আমরা কৌশল করে বাঘটাকে যে বুহে আটকিয়েছি তা থেকে ওকে বেরোতে হলে ওর একমাত্র পথ হলো উল্টো দিকের পাহাড়ের গা দিয়ে ওঠা। 10 মিনিট কাল আমরা গিরিখাতের কিনারে বসে থাকলাম, সামনের প্রতি ফুট জমি খুঁটিয়ে দেখলাম। তারপর পা পিছিয়ে আমরা বায়ে 30 গজ গেলাম এবং আবার বসলাম কিনারে। আর যখন বসলাম, আমার পাশে যে লোকটি বসেছিল সে ফিসফিসিয়ে বলল, শের, এবং গিরিখাতের ওপারে দেখালো। আমি কিছুই দেখতে পেলাম না, আর বাঘটার কতটুকু ও দেখতে পাচ্ছে লোকটিকে জিজ্ঞেস করতে ও বলল কান নড়তে দেখেছে কয়েকটি শুকনো পাতার কাছে। 50 গজ দূরপাল্লায় বাঘের কান কিছু সুস্পষ্ট বস্তু নয়, এবং যেহেতু শুকনো পাতায় মাটি ঢেকে আছে, ওর বর্ণনায় বাঘকে হদিশ করায় আমাকে কিছু সহায়তা করল না। আমার পেছনের লোকজনের নিঃশ্বাসে পরিষ্কার টের পাওয়া গেল উত্তেজনা চড়া পর্দায় উঠে যাচ্ছে। ভালো করে দেখতে পাবার কারণে অচিরে একজন উঠে দাঁড়ালো। আমাদের দিকে মুখ করে বাঘ ছিল গুড়ি মেরে। সে উঠে পড়ল এবং পাহাড় বেয়ে ওপরে উঠতে লাগলো। আরেকটি ঝোপের পেছন থেকে ওর মাথা বেরিয়ে আসতেই আমি গুলি করলাম। পরে দেখেছিলাম আমার বুলেটটি ওর ঘাড়ের লোম ভেদ করে ছুটে গিয়ে একটি পাথরে লাগে। পাথরটি টুকরো হয়ে ফিরে এসেছিল, ফলে ও লাফিয়ে ছিটকে বাতাসে উঠে যায় এবং মাটিতে পড়ার সময়ে ও বেঁধে যায় একটি বড় লতা গাছে। তা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ওকে বেগ পেতে হয়। যখন ওকে মাটিতে ঝটাপটি করতে দেখলাম, আমরা ভাবলাম ও চিরতরে কুপোকাত হলো। কিন্তু যখন পায়ে ভর করে উঠে ও ছুটে পালালো, শ্যাম সিং মত প্রকাশ করল ও বেগর জখম। আমিও ওর মতকে সমর্থন করলাম। লোকদের ফেলে রেখে আমি গিরিখাটটি পেরোলাম এবং মাটি খুঁজে বুলেটটি যে লম্বা লোমগুলো উড়িয়েছে তা পেলাম টুকরো হওয়া পাথর এবং ছেঁড়া ও কামড়ে টুকরো করা লতাটি, কিন্তু কোনো রক্ত পেলাম না। কোনো জানোয়ারকে বিঁধলে সব সময়ে তখনই রক্ত বয় না, এবং বুলেটটি যেভাবে লেগেছে বলে আমি ভাবছি তা ভুল হয়ে থাকতে পারে। তাই মরিটি খুঁজে বের করা দরকার, কেননা সেটি আগামীকাল বলে দেবে বাঘটি জখম হয়েছে কি হয়নি। এতে আমাদের কিছু হয়রানি হলো এবং 2 বার জমিটি খোঁজার আগে আমরা মরিটি পাইনি। অবশেষে মরিটি পেলাম 4 ফুট গভীর এক জলাশয়ে। ধরে নেওয়া যায় ভীমরুল এবং নীল মাছির হাত থেকে বাঁচাতে ও ওখানে মরিটিকে রেখেছিল। যাদের আমি ধার নিয়েছিলাম সে 3 জনকে মাছ ধরা দলের কাছে ফেরত পাঠিয়ে
এখন তা করা নিরাপদ। জঙ্গলের শব্দটব্দ শোনার জন্যে আমি আর শ্যাম সিং মরির কাছে 1 ঘন্টা লুকিয়ে থাকলাম। তারপর কিছুই না শুনতে পেয়ে ক্যাম্পে ফিরলাম। পরদিন সকালে তাড়াতাড়ি প্রাতরাশ সেরে আমি ও ম্যাক ফিরে এলাম গিরিখাতে এবং দেখলাম জলাশয় থেকে মরিটি সরিয়েছে বাঘ। অল্প দূর বয়ে নিয়ে গেছে সেটাকে এবং মাথা ও খুর বাদে সবই খেয়ে ফেলেছে। খাওয়ার সময়ে যে জমিতে শুয়েছিল তাতে রক্ত নেই এবং এতেই প্রমাণ হলো যে বাঘটি জখম হয়নি এবং ও ভয় কাটিয়ে উঠেছে। যখন আমরা তাঁবুতে ফিরলাম আমাদের খবর দেওয়া হলো লাঠিয়া নদীর সুদূর পার্শ্বাঞ্চলে এক প্রশস্ত উন্মুক্ত গিরিখাতে একটি গরু নিহত হয়েছে এবং যারা সেটি খুঁজে পেয়েছে তারা সেটি ডালপালা দিয়ে ঢেকে রেখেছে। লাঠিয়ার 8 মাইল উজানের গ্রামটি থেকে ইবি তখনও ফেরেনি এবং লাঞ্চের পর ম্যাক ও আমি গরুটি দেখতে গেলাম। মধ্যাহ্নে ওটিকে ঢাকা হয় আর একটু পরেই বাঘটি ফিরে আসে ও ছেঁচড়ে নেবার কোনো নিশানা না রেখেই ওদিকে বয়ে নিয়ে যায়। এখানে জঙ্গল সৃষ্টি হয়েছে বড় বড় শাল গাছে। নিচের জমিতে কোনো ঘাসলতা নেই এবং শুকনো পাতার এক সুবিশাল স্তূপের নিচে যেখানে বাঘ মরি লুকিয়ে রেখেছে তা খুঁজে পেতে আমাদের 1 ঘন্টা লেগে গেল। সেখানে ছায়াতে তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি। একটি গাছের গাছে ম্যাক অসীম শৌর্যে একটি মাচা তৈরি করে দিল আমাকে। আমি ধূমপান ও ওর জলের বোতল খালি করতে থাকলাম এবং আমাকে গাছে উঠতে দেখে ও ক্যাম্পে ফিরে গেল। 1 ঘন্টা বাদে গিরিখাতে সুদূর পার্শ্বের খাড়াই পাহাড় দিয়ে গড়ানো একটি ছোট্ট পাথর আমার দৃষ্টি আকর্ষণ করল এবং অচিরে দৃশ্যপথে এলো একটি বাঘিনী। তার অনুসরণে 2টি ছোট বাচ্চা। এই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই প্রথমবার ওদের জীবনে বাচ্চা দুটিকে এক মরির কাছে আনা হয়েছে। এই কার্যকলাপের সঙ্গে জড়িত বিপদের গুরুত্ব, যে প্রবল সাবধানতা নিয়ে চলা উচিত তা বাচ্চাদের বোঝানোর জন্যে মা যে প্রবল চেষ্টা করছিল তা দেখা খুবই চিত্তাকর্ষক। বাচ্চাগুলোর আচরণ মার মতোই মনোগ্রাহী। পায়ে পায়ে ওরা ওর ছাপ ধরে এগোলো। কখনো ওকে কিংবা মাকে পাশ কাটাতে চেষ্টা করল না। মা যে বাধা এড়িয়ে চলছে তা যত তুচ্ছই হোক ওরাও তা এড়ালো এবং কয়েক গজ বাদে বাদে মা যখন কান পাততে থামল ওরাও সম্পূর্ণ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। জমিতে বড় বড় শালপাতার গালছে, তা শোলার মতো শুকনো। তার উপর দিয়ে নিঃশব্দে চলা অসম্ভব, তবু প্রতিটি থাবা ফেলা হলো খুব আলতো করে। তেমনি আলতো করেই তা তোলা হলো, যত কম সম্ভব আওয়াজ করা হলো। গিরিখাটটি পেরিয়ে বাচ্চা দুটির ঘনিষ্ঠ অনুসরণে আমার দিকে এলো বাঘিনীটি। আমার গাছের পেছন পেরিয়ে মরির মুখোমুখি। তা থেকে 30 গজ দূরে এক সমতল ভূখণ্ডে গুড়ি মেরে বসল। স্পষ্টতই ওর গুড়ি মেরে বসার উদ্দেশ্য হলো যেদিক পানে ওর নাক উঁচিয়ে আছে সেদিকে ছানাদের এগিয়ে যাবার এক ইশারা, এবং এখন তারা তাই করতে থাকল। এখানে যে আহার আছে, কি উপায়ে মা সে সংবাদ শাবকদের জানালো তা আমি জানি না, তবে সে যে ওদের এ খবর পৌঁছে দিয়েছিল তাতে কোনো প্রশ্ন নেই। মা গুড়ি মেরে বসার পর তাকে পেরিয়ে গেল ওরা। মার পেছনে পেছনে আসার সময় মা ওদের যে রকম সাবধানে চলতে বাধ্য করেছিল ঠিক তেমনই সাবধানে এগোলো। ছানারা যখন রওনা হলো তখন ওদের মধ্যে এই ভাবভঙ্গি ফুটে উঠল যে ওরা এক বিশেষ উদ্দেশ্যে চলেছে। আমি বারবার বলেছি বাঘদের কোনো ঘ্রাণবোধ নেই, এবং বাচ্চারা সে বলার সপক্ষে প্রচুর প্রমাণ জোগাচ্ছিল আমাকে। যদিও সে সকালে মরিটির খবর আমাদের পৌঁছানো হয়, আসলে গরুটি নিহত হয়েছিল আগের দিন এবং ওটাকে শুকনো পাতার পাজার নিচে লুকিয়ে রাখার আগে বাঘিনীটি ওর বেশিরভাগ খেয়ে ফেলেছিল। আমি যেমন বলেছি আবহাওয়া ছিল অতি গরম এবং ওই দুর্গন্ধই ক্রমে ম্যাক ও আমাকে মরি খুঁজে পেতে সহায়তা করে। আর এখানে এখন 2টি ক্ষুধার্ত শাবক মরিটির 1 গজের ভেতর দিয়ে ওপর থেকে নিচে, সামনে থেকে পেছনে
1 ডজন বার ওটাকে বারবার পার হয়ে চলে যাচ্ছে, তবু ওটাকে খুঁজে পাচ্ছে না। নীল মাছিগুলো মরিটা কোথায় আছে প্রকাশ করে দিল এবং অনেকক্ষণ বাদে ওটা খুঁজে পেতে ওদের সহায়তা করল। ওটাকে পাতার তলা থেকে টেনে বের করে বাচ্চারা একসঙ্গে খানা খেতে বসল। আমি যেমন, বাঘিনীও শাবকদের তেমনি একাগ্রে লক্ষ্য করছিল এবং একবার মাত্র ও ওদের বকেছিল যখন ওরা মরির খোঁজ করতে বড় দূরে চলে গিয়েছিল। যেই মরিটি মিলল সেই মা চিত হয়ে ঠ্যাং শূন্যে তুলে ঘুমোতে গেল। শাবকদের যখন খেতে দেখছিলাম, কয়েক বছর আগে ত্রিশূলের পাদদেশে যে একটি দৃশ্য দেখেছিলাম তা আমার মনে পড়ল। সকল হিমালয়ী ছাগ প্রজাতির মধ্যে সবচেয়ে অটল পা ফেলে থর। সেই থরের আশায় এক শৈলশিরায় শুয়ে ফিল্ড গ্লাস দিয়ে আমার উল্টো দিকের এক পর্বতচূড়া আতিপাতি করে দেখছিলাম আমি। চূড়াটির চড়াই দিকে আধা পথে এক কার্নিশে একটি থর ও তার ছানা শুয়ে ঘুমোচ্ছিল। চটপট থরটি উঠে দাঁড়ালো, আড়মোড়া ভাঙল এবং তৎক্ষণাৎ ছানাটি ওকে গুতিয়ে দুধ খেতে শুরু করল। আন্দাজ 1 মিনিট বাদে মা নিজেকে ছাড়িয়ে নিল, কার্নিশ ধরে কয়েক পা গেল এবং ওর 12 থেকে 15 ফুট নিচে আরেকটি আরও সরু কার্নিশে লাফিয়ে নামল। যেই ওকে একা ছেড়ে আসা হলো, অমনি ছানাটি সামনে ও পেছনে দৌড়োদৌড়ি লাগিয়ে দিল। মাঝে মাঝে নিচে মার দিকে উকি মারবে বলে দৌড় থামায়, কিন্তু নিচে লাফ মেরে মার কাছে যাবার সাহস আর সঞ্চয় করে উঠতে পারে না, কেননা সেই সামান্য কয়েঞ্চি সরু কার্নিশের নিচে পড়ে যায় যদি, পড়তে হবে একেবারে 1000 ফুট। মা তার ছানাকে সাহস দিচ্ছিল কিনা শোনার পক্ষে আমি বড়ই দূরে ছিলাম, কিন্তু যেভাবে মায়ের মাথা ঘোরানো ছিল আমার বিশ্বাস তা দিচ্ছিল। ছানাটি এখন ক্রমেই বেশি বিচলিত হয়ে পড়ছিল এবং সে কোনো মূর্খতা করে বসে যদি, সম্ভবত সেই ভয়ে মা যেখানে গেল তার চোখে দেখালো পাহাড়ের খাড়া গায়ে সামান্য এক ফাটলের মতো। তা বেয়ে উঠে মা শাবকের সঙ্গে পুনর্মিলিত হলো। এই কাজ করার সঙ্গে সঙ্গেই মা শুয়ে পড়ল। বোঝাই গেল ছানাটিকে দুধ খাওয়া থেকে নিবৃত্ত করার জন্যেই। অল্পক্ষণ বাদে ও আবার উঠে দাঁড়ালো, ছানাকে 1 মিনিট দুধ খেতে দিল, কিনারে দাঁড়ালো সন্তর্পণে, লাফিয়ে নামলো নিচে। তখন ওর ওপরে ছানাটি আবার সামনে পেছনে দৌড়োদৌড়ি লাগিয়ে দিল। পরবর্তী আধ ঘন্টার মধ্যে 7 বার এই আচরণটি করা হলো। অবশেষে নিয়তির হাতে নিজেকে সঁপে দিয়ে ছানাটি লাফ দিল, মার পাশে নিরাপদে অবতরণ করল, আশ মিটিয়ে দুধ খেতে পেল। এইভাবে হলো পুরস্কার প্রাপ্তি ওর। ও যে পথ দেখাচ্ছে তা অনুসরণ করা নিরাপদ। থরটির শাবককে সে শিক্ষাদানের সমাপ্তি হলো সেই দিনের মতো। সহজাত প্রবৃত্তি নিশ্চয়ই সহায়তা করে, কিন্তু বন্যজগতে সকল প্রাণীর শাবকদের বড় হয়ে বেড়ে উঠতে সহায়তা করে মায়ের এই অসীম ধৈর্য এবং সন্তানের বিনা প্রশ্নে বাধ্যতা। আমার দুঃখ হয় যখন সুযোগ ছিল আমি যেসব বিভিন্ন প্রজাতির প্রাণীদের তাদের শাবকদের প্রশিক্ষণ দিতে দেখেছি তার সিনেমাটোগ্রাফ রেকর্ড করার সাধ্য আমার ছিল না তখন, কেননা জঙ্গলে তার যে চিত্তাকর্ষী দেখবার আর কিছু নেই। শাবকদের খাওয়া হয়ে গেলে ওরা ওদের মার কাছে ফিরে গেল এবং মা ওদের গড়িয়ে গড়িয়ে খাবার সময়ে ওরা যে রক্ত লাগিয়েছিল গায়ে তা চেটে চেটে ওদের সাফ করতে লেগে গেল। ওর মনোমতভাবে এই কাজটি সমাপন হলে ও রওনা হলো লাঠিয়াতে এক অগভীর পারঘাটার দিকে এবং ছানারা চলল ওর পেছনে, কেননা মরিটিতেও আর অবশেষ নেই কিছু এবং নদীর এপারে ওর ছানাদের আড়াল রাখার মতো নেই কিছু। আমি জানতাম না এবং জানলেও এসে যেত না কিছু যে সেদিন যে বাঘিনীটিকে অমন সাগ্রহে নিরীক্ষণ করেছিলাম সে পরে গুলিজনিত জখমের কারণে মানুষ খেকোতে পর্যবসিত হবে এবং লাঠিয়া উপত্যকা ও আশপাশের গ্রামগুলিতে যারা সব বাস ও কাজকর্ম করে সকলের ত্রাসের কারণ হয়ে উঠবে। থাকে যে মুড়িটি নিয়ে আমি প্রথম রাত বসেছিলাম, শকুনরা খেয়ে শেষ করে দিক বলে
সেটি খুলে বের করে দেওয়া হয় এবং আরেকটি মোষ বাঁধা হয় উপত্যকার মুখে, গ্রামের পশ্চিমে পুরনো মরির আন্দাজ 200 গজ দূরে। চতুর্থ দিনে থাকের গ্রাম মোড়ল আমাদের খবর পাঠালো যে এই মোষটি একটি বাঘের হাতে মারা পড়েছে এবং বয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আমাদের তোড়জোড় হয়ে গেল তড়িঘড়ি এবং বেদম গরমে চড়াই ভেঙে আমি ও ইবি দুপুর নাগাদ হত্যার জায়গায় পৌঁছলাম। মোষটিকে মারবার ও একটি বেজায় শক্ত রশি ছেঁড়ার পর বাঘটি মরিটি তুলে নিয়েছে ও সিধে নেমে গেছে উপত্যকায়। আমাদের লাঞ্চ বইতে যে দুজন লোককে এনেছিলাম তাদের আমাদের খুব কাছাকাছি পেছনে থাকতে বলে আমরা ছ্যাঁচড়ানোর দাগ অনুসরণে রওনা দিলাম। শীঘ্রই বোঝা গেল বাঘটি আগে থেকে ঠিক করে রাখা কোনো জায়গায় গেছে, কেননা সে আমাদের নিবিড় জমিন ঝোপ, খাড়া পাড়ের উতরাই, বিছুটি ও রেশববেরির ফলের ঝোপ, পড়ে থাকা গাছের ওপর ও তলা দিয়ে সুবিশাল শিলাস্তূপের ওপর দিয়ে 2 মাইল হাঁটালো। অবশেষে দেখা গেল খোলা ছাতার মতো দেখতে একটি বক্স গাছের তলার এক ছোট নাবালে ও মুড়িটি সুরক্ষিত করে আগলে রেখেছে। মোষটি মারা পড়েছে আগের রাতে এবং একবারটিও না খেয়ে বাঘটি ওটা ফেলে রেখে গেছে। এই ঘটনাটি মনে অশান্তি জাগাবার মতো। যাই হোক, মরিটি এই জায়গায় আনতে ও যে কষ্ট স্বীকার করেছে তাতে এই কষ্টের অনেকটা ক্ষতিপূরণ হয়ে গেল এবং সব যদি ঠিকঠাক চলে তবে এই আশা করার সম্পূর্ণ কারণ আছে যে ও ওর মরির কাছে ফিরবেই, কেননা মোষটির ঘাড়ের দাঁতের দাগ থেকে আমরা বুঝেছিলাম এ শুধু এক সামান্য বাঘ নয়, আমরা যাকে খুঁজছি সেই নরখাদক। থাকে গরম গরম হেঁটে ওঠা এবং তারপর দুর্গম সব জায়গা দিয়ে নিবিড় বনে ঢাকা পাহাড়ের গা দিয়ে উতরাই নামা, এর ফলে আমরা ঘেমে নিয়ে উঠেছিলাম। আর আমরা যতক্ষণ সে নাবালে বিশ্রাম করতে করতে লাঞ্চ এবং প্রচুর চা খেলাম, আমি চারদিকে চোখ ফিরিয়ে দেখতে থাকলাম। যার উপর বসবো, দরকার হলে রাতও কাটাবো, তেমন একটি সুবিধামতো গাছের খোঁজ করতে থাকলাম। জঙ্গলে কোনো একটি বিশাল গাছ এক সময়ে জীর্ণ হয়ে যায়, তারই এক পচা ধরা অংশে ফিকাস গাছটি জন্মায়। যে গাছটি ওকে জন্ম দিল তার চারপাশ দিয়ে ঝুড়ি নামিয়ে জাল বুনে দিয়ে নতুন গাছটি তাকে মেরে ফেলল। এখন ঝুড়িগুলো ঠাস বুনট হয়ে পরগাছা গাছটির গুঁড়ি তৈরি করছে। ঝুড়িগুলো নামতে নামতে থেমে গেছে। সেখানে মাটি আর ঝুড়িগুলোর মধ্যে 10 ফুট ফাঁক, আর সেই ফাঁকের মধ্যে পচ ধরা প্রথম গাছটি পড়ে আছে। সেখানে আরামে বসার জায়গা হবে বলে মনে হলো, আর সেখানেই বসবো বলে ঠিক করলাম। লাঞ্চ এবং একটি সিগারেট খাওয়া হতে ইবি আমাদের 2টি লোককে 60 গজ ডাইনে নিয়ে গেল এবং বাঘ যদি কাছে ওত পেতে থেকে থাকে, আমাদের দেখে থাকে, তাহলে তার মনোযোগ অন্য পথে নেবার জন্যে। ডাল ঝাঁকিয়ে তারা মাচা তৈরি করছে, ভান করবার জন্যে লোক দুটিকে তুলে দিল গাছে। আমি ওদিকে যত নিঃশব্দে সম্ভব উঠে পড়লাম ফিকাস গাছে। যে আসন বেছেছি আমি তা ঝুলে নেমেছে সম্মুখ পানে, পচা কাঠ ও মরা পাতায় তাতে গদি বিছানো। যদি সেগুলো ঝেড়ে ফেলে দিই তবে সে শব্দ ও নড়াচড়া বাঘ ধরে ফেলতে পারে, এই ভয়ে সেগুলো যেমনটি ছিল তেমন রেখে দিলাম আর বসলাম সেগুলোর ওপরে। কায় মনে আশা করলাম আমার তলের ফাঁপা গুড়িতে যেন কোনো সাপ না থাকে, মরা পাতার ভেতর না থাকে কোনো বিছে। পিছনে বা সামনে পড়ে যাওয়া থেকে বাঁচতে আমার পা ঝুড়ির একটি ফাঁকে রেখে এই অবস্থায় যতটা সম্ভব ততটা গুছিয়ে বসলাম আরামে। এবং যখন আমি বসে পড়লাম, ইবি লোকগুলিকে গাছ থেকে ডেকে নামালো এবং হেঁকে কথা কইতে কইতে চলে গেল। বসবো বলে যে গাছটি নির্বাচন করেছি সেটি বাইরের দিকে 45 ডিগ্রির এক কোণ সৃষ্টি করেছে, তা আগেই বলেছি, এবং আমার দিকে 10 ফুট নিচে একখণ্ড সমতল জমি, প্রায় 10 ফুট চওড়া ও 20 ফুট লম্বা। এই সমতল ভূখণ্ড থেকে পাহাড়টি খাড়াই নেমে গেছে ক্রমে এবং লম্বা ঘাস ও নিবিড় আগাছার জঙ্গলে তা আচ্ছাদিত। তার ওপারে
আমি একটি নদীকে বইতে শুনছিলাম, বাঘের ঘাপটি মেরে থাকার এক আদর্শ জায়গা। ইবি ও লোক দুটি চলে যাবার পর আন্দাজ 15 মিনিট কেটেছে। তখন উপত্যকার সুদূর পার্শ্বে জঙ্গলের প্রাণীদের বাঘের উপস্থিতি সম্পর্কে হুঁশিয়ার করার জন্যে একটি লাল বাদর ডাকতে শুরু করল। ছ্যাঁচড়ানির দাগের অনুসরণে আমরা যখন পাহাড়ের উৎরায় নামছিলাম, তখন এ বাদরটি ডাকেনি। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল যে আমাদের আগমনে বাঘটি সরে যায়নি। এখন বাঘরা যা করে থাকে, ওর মরির কাছাকাছি ও যেসব শব্দ শুনেছে তার তদন্ত করতে আসছে। বাদররা অসামান্য ভালো দৃষ্টিশক্তির আশীর্বাদ ধন্য, এবং যেটি ডাকছে সেটি যদিও সিকি মাইল দূরে আছে, এ খুবই সম্ভব যে বাঘকে দেখে ও ডাকছে সে বাঘ আমার কাছেই আছে। আমি বসে আছি পাহাড়ের মুখোমুখি, মরিটি আমার সম্মুখে বাঁ দিকে। বাদরটি সবে মাত্র 8 বার ডেকেছে। তখন আমার পেছনের পাহাড়ের খাড়াই ঢালে একটি শুকনো কাঠ ভাঙতে শুনলাম। ডাইনে মাথা ঘুরিয়ে ঝুড়ির ফাঁক দিয়ে চেয়ে দেখলাম এপাশে ঝুড়ির জাল আমার মাথার একটু উঁচু অবধি ছড়ানো। দেখলাম প্রায় 40 গজ দূর থেকে বাঘটি দাঁড়িয়ে আমার গাছের দিকে চেয়ে আছে। বেশ কয় মিনিট ধরে ও একবার আমার দিকে, আরেকবার যে গাছে লোক দুটি চড়েছিল সেদিকে চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকল। তারপর অবশেষে আমার দিকপানে আসা স্থির করে ও পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে উঠতে শুরু করল। হাত ব্যবহার না করে, প্রচুর শব্দ না করে কোনো মানুষের পক্ষে ওই খাড়াই দুর্গম পথ পেরোনো সম্ভব হতো না, কিন্তু বাঘটি সে কাজ নিঃশব্দে সারল। সমতল জমিটির যত কাছে এলো ততই সতর্ক হয়ে উঠল এবং পেটটা মাটির তত কাছে ঘেঁষিয়ে রাখল। যখন পাড়ের মাথার কাছে পৌঁছে গেছে তখন অতি ধীরে ও মাথা তুলল। যে গাছে লোকগুলি চড়েছিল সেদিকে বহুক্ষণ চেয়ে দেখে নিল এবং ওতে মানুষ নেই জেনে লাফিয়ে চলে এলো সমতল জমিতে এবং আমার তলে এসে আমার নজরের আড়ালে চলে গেল। আমি আশা করছিলাম ও আমার বাঁ ধারে আবার দেখা দেবে এবং মরির দিকে যাবে, এবং তা করবে বলে আমি যখন অপেক্ষা করছি শুনলাম গাছের তলের শুকনো পাতাগুলো দোলে মচে যাচ্ছে। বাঘটা শুকনো পাতার ওপর শুচ্ছে। পরের সিকি ঘণ্টা আমি একেবারে অসাড় বসে রইলাম এবং বাঘের দিক থেকে আমার দিকে আর কোনো শব্দ এলো না বলে আমি ডাইনে মাথা ঘোরালাম ও ঝুড়ির এক ফাঁক দিয়ে গলা বাড়িয়ে বাঘটির মাথা দেখলাম। আমার চোখ টিপে এক ফোঁটা চোখের জল বের করতে যদি পারতাম এবং ওই ফাঁক দিয়ে তা ফেলতে পারতাম, তবে আমার বিশ্বাস তা সিধে ওর নাকের উপরে পড়ত। ওর চিবুক মাটিতে, চোখ বোঝা। অচিরে চোখ খুলল, মাছির তাড়াতে চোখ পিটপিট করল, আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ল। আগেকার অবস্থায় ফিরে এসে আমি এখন বায়ে মাথা ঘোরালাম। এদিকে কোনো ঝুড়ি নেই যার গায়ে ভর দিয়ে নিজেকে সামলাই, এমন কোনো ডালও নেই। আর বেসামাল হয়ে পড়ে না গিয়ে যতদূর পারি ততদূর ঘাড় ঘুরিয়ে নিচে চাইলাম। দেখলাম বাঘটির লেজের প্রায় সবটা এবং পিছনের একটি পায়ের এক অংশ দেখতে পাচ্ছি। পরিস্থিতিটি বিবেচনা সাপেক্ষ। গাছের যে গুড়িতে আমি পিঠ ঠেস দিয়েছি তা মোটামুটি 3 ফুট মোটা এবং আড়াল দিচ্ছে চমৎকার। অতএব বাঘ আমাকে দেখে ফেলবার সম্ভাবনা নেই। বিরক্ত না করলে ও মরির কাছে যাবে তা সুনিশ্চিত, তবে প্রশ্ন হচ্ছে যাবে কখন। বিকেলটি বেজায় তপ্ত, কিন্তু ও যে শোয়ার জায়গা বেছে নিয়েছে তা আমার গাছের ঘন ছায়ায়, এবং আরও কি উপত্যকা থেকে বইছে শীতল বাতাস। এই সন্তোষজনক অবস্থায় ও ঘণ্টার পর ঘণ্টা ঘুমোতে পারে এবং দিবালোক সাঙ্গ না হওয়া অবধি মরির কাছে না যেতেও পারে। আমার একটি গুলি ছোড়ার সুযোগ নষ্ট করে দিতে পারে। তাহলে বাঘের খেয়াল খুশির জন্যে সবুর করার ঝুঁকি নেওয়া যেতে পারে না, কেননা যে সব কারণ দর্শিয়েছি তা ব্যতীত আমাদের হাতের সময় শেষ হয়ে এসেছে প্রায়, এবং বাঘকে মারার এই হয়তো শেষ সুযোগ পাচ্ছি আমি। আর সেই সুযোগের ওপর বহু মানুষের জীবন নির্ভর করতে পারে।
গুলি ছোড়ার জন্য অপেক্ষা করা সুপরামর্শের কাজ নয়। তাহলে রইল একটি সম্ভাবনা, বাঘ যেখানে শুয়ে আছে সেখানেই ওর সঙ্গে মোকাবিলা করা। আমার ডান দিকে ঝুড়ির জালে অনেক ফাঁক, তা দিয়ে আমি রাইফেলের নল ঢোকাতে পারি, কিন্তু তা করলে পরে মাছি দুটো বাঘটার মাথা বরাবর তাক করার পক্ষে নলের মাথা যথেষ্ট নামানো যাবে না। দাঁড়িয়ে ঝুড়ি বেয়ে ওপরে উঠে ঝুড়ির মাথা থেকে গুলি ছোড়া কঠিন হতো না, কিন্তু খানিকটা আওয়াজ না করে তা করা সম্ভব নয়। কেননা আমার শরীরের চাপটা সরে গেলে যে শুকনো পাতার ওপর আমি বসে আছি তা মচমচ শব্দ করবে, এবং আমার 10 ফুটের মধ্যে আছে জঙ্গলের যে কারো চেয়ে তীক্ষ্ণ শ্রুতিসম্পন্ন একটি জানোয়ার। বাঘের মাথার দিকে গুলি মারা সম্ভবপর নয়। রইল লেজের দিকটি। যখন রাইফেলে ছিল 2টি হাত এবং আমি ঘাড় ঘুরিয়েছিলাম বায়ে, বাঘের লেজের প্রায় সবটুকু এবং একটি পিছনের পায়ের একাংশ দেখতে সক্ষম হয়েছিলাম। রাইফেল থেকে ডান হাত সরিয়ে নিয়ে ঝুড়িটি আঁকড়ে ধরে দেখলাম বাঘটির 1/3 দেখতে পাবো এতটা বাইরে ঝুঁকতে পারছি। হাত সরাবার পরেও যদি ওইভাবে থেকে যেতে পারি তবে ওকে পঙ্গু করে দেওয়া সম্ভব। একটি প্রাণীকে পঙ্গু করে ফেলা, বিশেষ এক ঘুমন্ত জানোয়ারকে, শুধু এই কারণে যে সে মাঝে সাঝে মুখ বদলাতে পছন্দ করে, সে একেবারে ঘৃণ্য। তবে বিষয়টি যখন এক নরখাদক, তখন ভাবপ্রবণতার ঠাঁইয়ে নয়। আরও মানব প্রাণহানি বন্ধের জন্যে আমি এই বাঘটিকে মারতে চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ, এবং এখন যখন তার এক সুযোগ পেয়েছি তখন ওকে মারার আগে ওর পিঠ ভেঙে দিতে হবে। সেজন্য এই সুযোগ ছেড়ে দেওয়া ন্যায়সঙ্গত হয় না। তাই পন্থাটি যতই অপ্রীতিকর হোক না কেন মারতে আমাকে হবেই, এবং তা যত তাড়াতাড়ি সারা যায় ততই ভালো। কেননা মরিটি এখানে আনতে গিয়ে বাঘটি 1-2 মাইল ব্যাপী রক্তের নিশানা রেখে এসেছে, এবং এক ক্ষুধার্ত ভাল্লুক সেই নিশানা খুঁজে পেলে পরে যে কোনো মুহূর্তে আমার হাত থেকে সিদ্ধান্তের ভার ছিনিয়ে নিতে পারে। শরীর সম্পূর্ণ অনড় কঠিন রেখে আমি ক্রমে ঝুড়ি থেকে হাত সরালাম, 2 হাত রাখলাম রাইফেলে এবং একটি গুলি ছুড়লাম পিছনে। আমার নিচে আরেকবার তেমন গুলি ছোড়বার কোনো বাসনা নেই আমার। 450x400 হাই ভেলোসিটি রাইফেলের ঘোড়া যখন টিপি, বাঘটা ছিল আকাশ পানে তাক করে, এবং আমি মাছিগুলির নিচ দিয়ে দেখছিলাম, ওপর দিয়ে নয়। পিছু ধাক্কায় আমার আঙুলগুলো ও কবজি জখম হলো বটে, তবে আমি যা ভয় পেয়েছিলাম তা হলো না, ভাঙল না, এবং বাঘটি যেমন তার শরীরের ওপরাংশ উল্টে দিয়ে চিত অবস্থায় পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকলো, আসনে ঘুরে গিয়ে বসে আমি দ্বিতীয় নলটি দিয়ে ওর বুকে গুলি ছুড়লাম। আমার প্রথম গুলিতে বাঘটা যদি গর্জাত ও ক্ষেপে যেত, নিজেকে কম খুনি খুনি মনে হতো আমার। কিন্তু ও যে রকম দরাজ কলিজা জানোয়ার, মুখটি খুলল না ও, এবং একটি শব্দও না করে আমার দ্বিতীয় গুলিতে মরল। 4 দিন আগে যে মোষ মারা পড়ে এবং কোনো অযাচিত কারণে শকুনরা যাকে খায়নি, সেটাকে সামনে রেখে সেই জাম গাছে বসার উদ্দেশ্যে ইবি আমাকে ছেড়ে গিয়েছিল। ও ভেবেছিল বাঘটি যদি আমাকে ফিকাস গাছে উঠতে দেখে থাকে, যে মুড়ি রেখে আমি বসেছি সেটা ফেলে চলে যেতে পারে, ও ফিরে যেতে পারে থাকে ওর পুরনো মরির কাছে, এবং ইবিকে একটি গুলি ছোড়ার সুযোগ দিতে পারে। আমার 2টি গুলি গুনে ওর সাহায্য আমার দরকার কিনা তা দেখতে দ্রুত ফিরে এলো, এবং ফিকাস গাছ থেকে 1/2 মাইল দূরে ওর সঙ্গে সাক্ষাৎ হলো আমার। দুজনে ফিরে এলাম হত্যাস্থলে, বাঘটি নিরীক্ষণ করব বলে। চমৎকার বিশাল এক মদ্দা বাঘ, যৌবনের শিখরে চমৎকার শারীরাবস্থা, এবং মাপ নেবার কিছু আমাদের থাকলে পরে ওর মাপ হতো নাকের ডগা থেকে লেজের শেষ অবধি কাঠির মাপে 9 ফুট 6 ইঞ্চি, এবং গায়ের মাপে 9 ফুট 10 ইঞ্চি। তলার চোয়ালের ডান দিকে স্বদন্তটি ভাঙা ছিল ওর,
পরে ওর শরীরের বিভিন্নাংশে গ্রথিত বহু ছররাগুলি পেয়েছিলাম আমি। আমাদের 4 জনের ক্যাম্পে বয়ে নিয়ে যাওয়ার পক্ষে ও বেজায় ভারী, তাই ঘাস, ডালপালা, শুকনো কাঠের ওপর চাপানো বড় বড় পাথর এই সব দিয়ে ওকে ঢেকে রেখে এলাম যেখানে পড়েছিল সেখানেই, ভাল্লুকের হাত থেকে বাঁচাবার কারণে। সেই রাতে কথা ছড়িয়ে পড়ল যে মানুষকেকো বাঘটি নিহত হয়েছে, এবং পরদিন সকালে যখন ওর চামড়া ছাড়াতে সেই ফিকাস গাছের গোড়ায় ওকে বয়ে আনলাম, 100 জনেরও বেশি পুরুষ ও বালক ভিড় জমালো ওকে দেখতে। বালকদের মধ্যে ছিল চুকার মানুষ খেকোর শেষ নিহত মানুষের 10 বছরের ভাইটি।